Welcome back, my dear students. Welcome back to my online contact and accounts subject. We already have completed unit number 1, and today I am going to start a new unit, that is unit number 2, and the name of the unit is contract. That means different types of contract which is used in PWD or any kind of construction works like tendering, etc. So, student, first of all, if we have to study about contract, then we have to know the definition of contracts. Okay. Now, what is contract? Actually, contract is an agreement that is enforced by some law. Okay. কন্ট্রাক্ট হচ্ছে কোনো একটা এগ্রিমেন্টের বাংলা হচ্ছে চুক্তি বিটুইন টু পার্টিস, যেটা কিনা কিছু নিয়ম কানুন দিয়ে বাঁধা থাকে। অবশ্যই নিয়ম কানুন দিয়ে বাঁধা থাকতে হবে, আদারওয়াইজ পরবর্তীকালে কাজ করতে গেলে বিভিন্ন রকম ডিসপিউট অ্যারাইজ হয়। সেগুলো এই নিয়ম কানুনগুলো জানা থাকলে বা নিয়ম কানুন দিয়ে রাখা থাকলে সেই ডিসপিউটগুলো অ্যারাইজ হবে না। ওকে স্টুডেন্টস, নাও কন্ট্রাক্টর যখন কাজটা নেয় এক্সিকিউট করার জন্য ফর সার্টেন অ্যামাউন্ট ফ্রম দ্য ওনার, মানে যে টেন্ডার করছে টেন্ডারার, আর যে কন্ট্রাক্টর মানে যে কাজটা করছে এক্সিকিউট করছে হচ্ছে টেন্ডারার বা কন্ট্রাক্টর। ওকে, গভর্নমেন্টের কাছ থেকে কাজটা নেয়। ওকে, অ্যান্ড ইন অর্ডার টু মেক দিস সর্ট অফ অ্যান এগ্রিমেন্ট লিগাল অ্যান্ড ভ্যালিড দেয়ার মাস্ট বি অ্যান অফার ইন রাইটিং ইন দ্য ফর্ম অফ টেন্ডার নোটিস। মানে টেন্ডার নোটিস করতে হবে, টেন্ডার নোটিসের মধ্য থেকে যে সব থেকে কম রেট প্রদান করবে সেই কাজটি পাবে। দিস ইজ দ্য সিম্পল অ্যান্ড only way to execute work in different sector in PWD or any other non-government body also. Okay, now offer মানে যে কন্ট্রাক্টর যে রেটটা দিচ্ছে, that must be accepted by the party concerned and must be communicated in writing to the contractor. আমরা আগে যখন পড়েছিলাম তো গভর্নমেন্টের কাজে খুব রিজিড ভাবে করতে হয় ডকুমেন্টেশন, এখানে কোনো ফ্লেক্সিবিলিটি বা মুখের কথা কোনো দাম নেই। ওকে, যা কথা হবে ইন রাইটিং। ওকে, তাহলে টেন্ডার নোটিসের মাধ্যমে কিন্তু লেখা থাকবে সেখানে নিয়মকানুনগুলো কি আছে না আছে। ওকে, অ্যান্ড ইন কেস অফ প্রাইভেট পার্টি দ্য এগ্রিমেন্ট ইজ এক্সিকিউটেড অন স্ট্যাম্প পেপার সাইন্ড অ্যান্ড সিল্ড। স্ট্যাম্প পেপারে সাইন সিল করে কিন্তু করা হয়। ওকে, আর নেক্সট কিন্তু গভর্নমেন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু টেন্ডারের মধ্য দিয়ে আসতে হবে, সেখানে কিন্তু কোনো মুখের কথার দাম নেই বা কোনো রকম প্রাইভেটের মতো কোনো স্ট্যাম্প পেপারে নিয়ে লিখে দিলাম কাজ হয়ে গেল বটে, সেরকম নয়। নাও হোয়াট আর দ্য অবজেক্টস অফ কন্ট্রাক্টস, কন্ট্রাক্টের অবজেক্টসগুলো কী কী, উদ্দেশ্যগুলো কী কী। ওকে, টু গেট দ্য ওয়ার্ক ডান ফ্রম এক্সপিরিয়েন্সড পারসনস, মানে আমরা যে কাজটা করতে যাব এবং যে কন্ট্রাক্টর কাজ করবে তার আগে সেই ধরনের কাজ করার এক্সপিরিয়েন্স রয়েছে কি না সেই ধরনের দেখে শুনে নিয়ে তাকে আমরা কাজটা দেবো। ওকে, এমন না যে একটা নতুন কোনো কন্ট্রাক্টরকে বড় কাজ দিয়ে দিলাম তাহলে সে কাজটা শেষ করতে পারবে না বা কাজটা ফিনিশ করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু কাজটা ইনকমপ্লিট রয়ে যাবে। ওকে, আর নেক্সট টু ইউজ অ্যাডভান্সড ইকুইপমেন্ট অ্যান্ড টেকনিক্স ফর এক্সিকিউশন অফ ওয়ার্ক, আমরা দেখে নেবো সেই কন্ট্রাক্টরের আন্ডারে কত কী ইকুইপমেন্ট আছে, তার মেশিনারিজ টুলস কী আছে, তার ম্যান পাওয়ার কী আছে, সব কিছু দেখে নিয়ে তাকে কাজটা দেবো আমরা। অ্যান্ড টু এক্সিকিউট দ্য ওয়ার্ক অ্যাজ পার দ্য স্পেসিফিকেশনস, আমাদের যে স্পেসিফিকেশন বলা থাকবে যে কোনো আইটেমে সেই অনুযায়ী কাজটা করতে পারবে কিনা সেটা আমরা দেখে নেব। অ্যান্ড টু কমপ্লিট দ্য ওয়ার্ক উইদিন দ্য স্টিপুলেটেড টাইম অ্যাজ পার দ্য এগ্রিমেন্ট, যে কোনো টেন্ডারেই জানবি যে টাইম অফ কমপ্লিশন দেওয়া থাকে, মানে কতদিনে কাজটা শেষ করতে হবে সেটা বলা থাকে, সেই মধ্যে কাজটা শেষ করতে হবে। আমরা সেটা বুঝবো কী করে, সেই কন্ট্রাক্টরের আমরা আগের হিস্ট্রি দেখে নেব। মানে আগের হিস্ট্রি বলতে সেটা দেখবো কী করে, আমরা যে কোনো কন্ট্রাক্টরের কাছ থেকেই একটা কমপ্লিশন সার্টিফিকেট চাইতে পারি। ধর একটা কন্ট্রাক্টর অন্য কোথাও কাজ করেছে, কাজ করার পরে সম্পূর্ণভাবে সে ঠিকমতো কাজ করেছে, সেই অথরিটি বা কম্পিটেন্ট ডিপার্টমেন্ট একটা কমপ্লিশন সার্টিফিকেট ইস্যু করে কন্ট্রাক্টরকে, অমুক কন্ট্রাক্টর ও এত টাকা কাজ করেছে
এতদিনের মধ্যে কাজটা কমপ্লিট করেছে, তার কোনো ডিসপিউট আমরা পাইনি, এরকম করে একটা কন্ট্রাক্টর যে কোনো ডিপার্টমেন্ট সাইন করে একটা সার্টিফিকেট তাকে দিয়ে দেয়, দ্যাট ইজ কমপ্লিশন সার্টিফিকেট। সেটা দেখে আমরা বুঝতে পারবো। ওকে, অ্যান্ড লাস্ট টু ইন্সপেক্ট দ্য ওয়ার্ক ফ্রম দ্য কন্ট্রাক্টর ডিউরিং এক্সিকিউশন। যখন কাজটা করবে তখন কিন্তু আমাদের ইন্সপেক্ট করতে হবে কন্ট্রাক্টটা কীভাবে কাজ করছে না করছে। ওকে, অ্যান্ড রিকোয়ারমেন্ট অফ ভ্যালিড কন্ট্রাক্ট, এটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষাতে মাঝে মাঝে আসে, হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস অফ ভ্যালিড কন্ট্রাক্ট। তাহলে কী কী থাকতে হবে? এ মাস্ট বি ইন রাইটিং, কন্ট্রাক্টটা রাইটিং ফর্মে থাকতে হবে, অ্যাটেস্টেড বাই উইটনেস, যে কন্ট্রাক্টর তার পক্ষ থেকে তার কিছু সাক্ষী বা উইটনেসেস সাইন করে নিয়ে আসতে হবে, অ্যাটেস্টেড মানে সাইন করে নিয়ে আসা। অ্যান্ড ইট ক্যান বি এনফোর্সড ইন কোর্ট অফ ল, কিছু ল দিয়ে এনফোর্স থাকবে এই পুরো কন্ট্রাক্টটাকে। পার্টিস কনসার্ন মাস্ট বি কম্পিটেন্ট, অবশ্যই যোগ্য হতে হবে। অ্যান্ড পার্টিস শুড গিভ ফ্রি কনসেন্ট ফর এগ্রিমেন্ট, তার মতামত দিতে হবে, প্রদান করতে হবে। ওকে, আর নেক্সট কন্ট্রাক্ট ইন রাইটিং ফর্ম, সেটা কীরকম? অ্যাকর্ডিং টু দ্য ল দ্য কন্ট্রাক্ট শুড বি ইন রাইটিং অ্যান্ড শুড বি সাইন বাই বোথ দ্য পার্টিস। তাহলে এখানে বোথ দ্য পার্টিস মানে কি বোঝানো হয়েছে? বোথ দ্য পার্টিস মানে হচ্ছে কন্ট্রাক্টর অ্যাজ ওয়েল অ্যাজ গভর্নমেন্টের যে ডিপার্টমেন্টের কাজ করছে পার্টি, তাকে দুজনেরই কিন্তু কন্ট্রাক্ট ডকুমেন্টটা কিন্তু সাইন থাকতে হবে। ওকে, অ্যান্ড দ্য এক্স্যাক্ট নেমস মাস্ট বি রিটেন অ্যান্ড সাইনড, পরিষ্কার নাম লেখা থাকবে এবং তাদের সাইন করা থাকবে। ইন কেস অফ জয়েন্ট পার্টনারশিপ, যদি কোনো কন্ট্রাক্টর ফার্ম যদি জয়েন্ট পার্টনারশিপে চলে, তাহলে নেম অফ দ্য পার্টনার্স আর রিটেন অ্যান্ড সাইন বাই অনলি ওয়ান পার্টনার হু ইজ হ্যাভিং এ পাওয়ার অফ অ্যাটর্নি টু সাইন দ্য ডকুমেন্ট। এবার 2 বা 3 জন যদি থাকে বা তার বেশি থাকতে পারে, সেসব নিয়ে হয়তো একটা কন্ট্রাক্টর ফার্ম ফর্মেশন হয়েছে, তাহলে সেক্ষেত্রে যে কোনো একজনকে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া থাকে, মানে তাকে পাওয়ার দেওয়া থাকে সে ডকুমেন্টগুলো সাইন করতে হবে। তাহলে যদি 3 জন বা 4 জনের কন্ট্রাক্টর ফার্ম হয়, সেক্ষেত্রে যদি একজন মাত্র সাইন করে, তাহলে তাকে পাওয়ার অফ অ্যাটর্নি সেই ডকুমেন্টেশনটা দেখাতে হবে যে আমাকে বাকিরা পারমিশন দিয়েছে এখানে সাইন করার। ওকে, অ্যান্ড in case of government department the officer duly authorized signs on contract on behalf of the department। এবার ধর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার টেন্ডারটা কল করেছিল, বা সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার কল করেছিল, যেই কল করুক, তাহলে একটা কন্ট্রাক্টর সাইন করলো ওই ডকুমেন্টে, আর একজন কে করবে ডিপার্টমেন্টের তরফ থেকে, আইদার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার, যে টেন্ডারটা কল করেছিল তাকে সাইন করতে হবে। ওকে, অ্যান্ড নেক্সট অ্যাটেস্টেড by witness, the signatures of both the parties should be attested by another responsible person of the officer or the officer। এবার দুজন কন্ট্রাক্টর সাইন করলো, কন্ট্রাক্টর সাইন করার পরে এবং এই দুজনকে চেনে এবং তাতে থার্ড কোনো একজন অফিসার সেখানে সাইন করে দেবে, দ্যাট ইজ উইটনেস। অ্যান্ড দ্য সিল অফ দ্য ডিপার্টমেন্ট ইজ অলসো ফিক্সড অন দ্য এগ্রিমেন্ট। শুধু সাইন করলে চলবে না, তার ডেজিগনেশন দিয়ে, তার অফিসের অ্যাড্রেস দিয়ে যে সিলটা থাকে, স্ট্যাম্প আর কি, সেই সিলটা কিন্তু ওখানে দিতে হবে। and can be enforced in court law, সেগুলো কি? all the conditions should be according to law, because the court can force only such conditions। ল দিয়ে ওই পুরো কন্ট্রাক্টটাকে আমরা এনফোর্স করে রাখবো। and the parties signing the contract cannot escape from the responsibility just by saying that they have signed without knowing and without interpretation of the conditions। মানে আমি সাইন করে দিলাম, পরে হাত তুলে দিলাম যে না আমি কিছুই জানি না, না জেনে সাইন করেছি, সেসব করা যাবে না। ওকে, এক্ষেত্রে কিন্তু সাইন করা মানে তুমি হচ্ছে তার জন্য রেসপন্সিবল থাকবে কাজটা করার জন্য, এবং যে ডিপার্টমেন্টের তরফ থেকে যে সাইন করেছে সেও পেমেন্ট দেওয়ার জন্য রেসপন্সিবল থাকবে। অ্যান্ড ইট ইজ দ্য ডিউটি অফ বোথ দ্য পার্টিস টু স্টাডি অ্যান্ড দ্য সাবজেক্ট ম্যাটার অ্যান্ড সাইন। পুরোটা পড়ে কিন্তু সাইন করতে হবে, ব্যাপারটা এমন না নিয়ে গেলাম সাইন করে দিলাম, যদিও সেরকমই হয়, কারণ ওই পাতার পর পাতা কে পড়বে, ব্যাপারগুলো হয়তো মেন পয়েন্টগুলো একবার চোখে দেখে নিল, তারপরে সাইনটা করে দিল, কিন্তু নিয়ম হচ্ছে পুরোটা পড়ে নিয়ে সাইন করে দেওয়া। ওকে, অ্যান্ড নেক্সট পার্টিস মাস্ট বি কম্পিটেন্ট, যে কাজ করবে সে অবশ্যই যোগ্য হতে হবে। ওকে, অ্যাজ পার দ্য ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট দ্য পার্টিস সাইনিং দ্য ডকুমেন্ট শুড বি লিগালি কম্পিটেন্ট অ্যান্ড দ্য পার্সনস হু আর মাইনর, ম্যাড অ্যান্ড ড্রাঙ্কেন আর নট লিগালি কম্পিটেন্ট। তাহলে ইনকম্পিটেন্ট কারা? যারা মাইনর মানে বাচ্চা, লেস দ্যান 18 ইয়ার্স, অ্যান্ড ম্যাড পাগল, ড্রাঙ্কেন মানে হচ্ছে যারা ইনটক্সিকেটেড থাকে তারা।
আর নট লিগালি কম্পিটেন্ট ইফ দে সাইন দ্য কন্ট্রাক্ট উইল বি ভয়েড, মানে সেটা উইল বি নট বি এ ভ্যালিড কন্ট্রাক্ট। ওকে, অ্যান্ড নেক্সট ফ্রি কনসেন্ট, বোথ দ্য পার্টিস শুড সাইন দ্য ডকুমেন্ট উইদাউট এনি ফোর্স বাই আদার পার্টিস। কেউ জোর করে বলতে পারবে না যে আপনাকে সাইন করতেই হবে, ফোর্স করে সাইন করানো যাবে না। বোথ দ্য পার্টিস পরে মিউচুয়ালি অর অ্যামিকেবলি সাইন করতে হবে। ওকে, and next we will start types of engineering contract. There are so many types of contract. We will learn one by one. First, lump sum contract. Next, item rate contract, percentage rate contract. Percentage rate contract আবার তিন প্রকারের, একটা হচ্ছে cost plus percentage rate contract, cost plus fixed fee contract, and cost plus fluctuating contract. এটা হচ্ছে তিন প্রকারের হচ্ছে আমাদের এই পার্সেন্টেজ কন্ট্রাক্ট। নেক্সট লেবার কন্ট্রাক্ট, নেক্সট ডেমোলিশন কন্ট্রাক্ট, টার্গেট কন্ট্রাক্ট, নেগোশিয়েটেড কন্ট্রাক্ট, মেটেরিয়াল সাপ্লাই কন্ট্রাক্ট, ফ্রি কন্ট্রাক্ট, অল ইন কন্ট্রাক্ট, সাব কন্ট্রাক্ট, ডিজিএস অর ডিরেক্ট কন্ট্রাক্ট, ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কনস্ট্রাকশন কন্ট্রাক্ট অর ইপিসি, অ্যান্ড অ্যানুইটি কন্ট্রাক্ট। এবার আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাশন করবো। নাও লামসাম কন্ট্রাক্ট, নামটা দেখ লামসাম, এটা আমি একটু ভালো করে বুঝিয়ে দিই। লামসাম মানে যেটা বাংলা হচ্ছে থওকা। থওকা ব্যাপারটা কি, আমি ধর একটা এক্সাম্পল দিচ্ছি। ধর তুই একটা গাড়িতে চড়বি, কলকাতায় গেলি, উবের হোক বা ওলা হোক বা ট্যাক্সিতে হোক উঠবি। ওটার সময় ড্রাইভার বললো যে আমার রেট হচ্ছে 10 টাকা বা 15 টাকা কিলোমিটার, এবং যত কিলোমিটার যাবে তত কিলোমিটারে পয়সা দিতে হবে। ওকে, এইবার তুই কি বলি, না এরকম না, আমাকে থওকা বলো, যে একবারে বলো যে 1000 টাকা না 1200 টাকা, দ্যাট ইজ লামসাম। বাজারে গেলি, কোনোটা আইটেম কিনতে গেলি, আইটেমের রেট বলছে না এতটি নেবো, আমাকে একবারে দাম বলো, আমি কোনো ওয়েট ফোর্টে যাবো না, টোটালটাই একবারে দাম, দ্যাট ইজ লামসাম। লামসাম হচ্ছে একবারে। ওকে, কোনো আইটেম রেট নয় বা কিছু নয়। তাহলে এ লামসাম কন্ট্রাক্ট, দ্য কন্ট্রাক্টর আন্ডারটেক্স টু ক্যারি আউট দ্য ওয়ার্কস অ্যাজ পার ড্রয়িং, ডিজাইন অ্যান্ড স্পেসিফিকেশন সাপ্লাইড টু হিম ফর এ ফিক্সড লামসাম অ্যামাউন্ট। একবারে কোনো আইটেম রেট অনুযায়ী সে টাকা পাবে না। সামটাইমস দ্য কন্ট্রাক্টর মে কোট দ্য রেট পার কিউবিক মিটার অর পার স্কোয়ার মিটার অফ বিল্ট এরিয়া অর কার্পেট এরিয়া। ওকে, নেক্সট, regarding the payment, the contractor will be paid at regular intervals of 2 to 3 months as per progress of work. মানে এই ধরনের কন্ট্রাক্টরকে রেগুলার ইন্টারভ্যালে পেমেন্ট করতে হবে, 1-2 মাসের ব্যবধান পর, আদারওয়াইজ তাকে লেবার পেমেন্ট দিতে হবে, তার অনেক খরচা আছে। অ্যাকর্ডিং টু প্রোগ্রেস অফ ওয়ার্ক দেখে আমরা পেমেন্ট করব। অন দ্য বেসিস অফ ইন্টারিম সার্টিফিকেট ইস্যুড বাই দ্য ইঞ্জিনিয়ারিং চার্জ, দ্য পেমেন্ট উইল বি মেড। যে কাজটা দেখছে যে ইঞ্জিনিয়ার, তার কথার ভিত্তিতে বা সে এক্সিকিউট করবে, আফটার গেটিং দ্য গ্রিন সিগন্যাল ফ্রম দ্যাট ইঞ্জিনিয়ার, দ্য কন্ট্রাক্টর উইল বি পেইড। ওকে, and a list of schedule of various items of work is provided in the contract. If any additions and alterations are carried over by the department, the contractor will be paid extra as per the schedule of rates. মানে যদি আমরা প্রথমে যে কথা বলে নিয়েছিলাম বা প্রথমে যে তাকে ড্রয়িং স্পেসিফিকেশন দিয়েছিলাম, অ্যাজ পার ড্রয়িং স্পেসিফিকেশন করলে তাকে যেমন পেমেন্ট দেয় তেমন দেবো। যদি এর বাইরে ইন এক্সেস অফ ড্রয়িং অ্যান্ড স্পেসিফিকেশন যদি কোনো কন্ট্রাক্টরকে কাজ করতে হয়, তাহলে কিন্তু কন্ট্রাক্টরকে আমরা কিন্তু এক্সট্রা করে তার জন্য পয়সা দেবো বা পেমেন্ট দেবো। নাও সাম অ্যাডভান্টেজেস অফ দিস টাইপ অফ কন্ট্রাক্ট। হোয়াট আর দোজ অ্যাডভান্টেজেস? দ্য ওনার নোজ বিফোর হ্যান্ড দ্য exact cost of construction and therefore he can make necessary arrangement of the money বা ফান্ড। তাহলে এই কাজটা শুরুর আগে কিন্তু জেনে যাচ্ছি কাজটা করতে কত টাকা লাগবে। ওকে, and for making payments detailed measurements are not required, which saves the workload of engineer in charge. এটা যেহেতু লামসাম কন্ট্রাক্ট, থওকা কন্ট্রাক্ট হচ্ছে, আমার কিন্তু আলাদা করে প্রতিটা আইটেম ওয়াইজ কিন্তু মেজারমেন্ট নেওয়ার দরকার নেই। ওকে, and since there are no additions and alterations, excellent planning and efficient management can be made and more profit can be earned. যেহেতু নর্মালি এই ধরনের কাজে কোনো এক্সট্রা কোনো আইটেম থাকে না, সেই জন্য এই কাজটা ফাস্ট করা যায় এবং এফিসিয়েন্টলি করা যায়। There are some disadvantages also of this kind of contract. We shall study one by one. What are those disadvantages?
নো এক্সট্রা ওয়ার্ক ইজ অ্যালোড, এখানে নর্মালি কোনো এক্সট্রা ওয়ার্ক করা যায় না, যদি কাজ করতে করতে অ্যারাইজ করে সেক্ষেত্রে কিন্তু আলাদা করে পেমেন্ট করতে হবে। না, কোয়ালিটি অফ ওয়ার্কস ইজ নট গ্যারান্টেড অ্যান্ড ইট ইজ রিস্ক ফর দ্য কন্ট্রাক্টর। কোয়ালিটি কিন্তু এখানে অ্যাসিওর করা যায় না, যেহেতু তুমি আগের থেকে বলে দিচ্ছ কত টাকা লাগবে, সেই অনুযায়ী কিন্তু কোয়ালিটিটা অত অ্যাসিওর করা যায় না। অ্যান্ড দ্য কন্ট্রাক্টার্স মে সাবমিট হাই টেন্ডার, মানে নর্মাল যে রেট হওয়া উচিত তার থেকে বেশি রেট কোট করতে পারে। ওকে, অ্যান্ড দিস টাইপ অফ ওয়ার্ক সুটেবল ফর কী কী ওয়ার্কস অফ রিপেয়ার, works for additions and alterations, and where nature of soil and type of foundation cannot be ascertained, মানে যেখানে আমরা অনিশ্চিত, রিপেয়ার করতে গেলে তো অনেক ধরনের কাজ অ্যারাইজ করে, সেইগুলো আমাদের এই ধরনের লামসাপ কন্ট্রাক্টে আমরা করি। ওকে, নাও সুটেবিলিটি, দিস ইজ সুটেবল ফর রোড ওয়ার্ক, বিল্ডিং ওয়ার্ক অ্যান্ড প্লাম্বিং ওয়ার্ক ইটিসি। নেক্সট আইটেম রেট কন্ট্রাক্ট, এটা আমরা অলরেডি পড়ে নিয়েছি। item rate contract, then let us recapitulate once again. This is also known as unit price contract. আমরা এর আগে দেখেছি আইটেম রেট মানে প্রতিটা আইটেমের জন্য আলাদা করে রেট কন্ট্রাক্ট করা, রেট কোড করা। ওকে, in this type of contract, contractors are required to quote rates for each individual items of work on the basis of bill of quantities supplied by a department. ডিপার্টমেন্ট যে এস্টিমেট করেছিল বা ডিপার্টমেন্ট যে টেন্ডার করেছিল, টেন্ডারের সঙ্গে কিন্তু একটা বিওকিউ থাকে, বিল অফ কোয়ান্টিটিস থাকে, তাতে করে সমস্ত রেটগুলো কোয়ান্টিটিগুলো দেওয়া থাকে। ওকে, পাশাপাশি রেটগুলো দেওয়া থাকে। এবার কন্ট্রাক্টর এই ধরনের কন্ট্রাক্ট নিলে তার পাশাপাশি কিন্তু আইটেম ওয়াইজ রেট কোড করবে। ওকে, ইন দ্য বিওকিউ দ্য ফুল ডেসক্রিপশন অফ আইটেমস অ্যান্ড দেয়ার অ্যাপ্রক্সিমেট কোয়ান্টিটিস আর মেনশনড। দ্য কন্ট্রাক্টর ইজ রিকোয়ার্ড টু ফিল দ্য রেটস ফর ইচ আইটেম and the quantities is given are always approximate and no binding on the owner or department. এইখানে কোয়ান্টিটি অ্যাপ্রক্সিমেটলি বলা থাকে, এক্স্যাক্ট থাকে না। কাজ করার পরে আমরা এক্স্যাক্ট মেজারমেন্ট করে তারপরে পেমেন্ট করবো, হচ্ছে সে যে রেট করেছিল সেই অনুযায়ী। অ্যান্ড দ্য বেসিস অফ এগ্রিমেন্ট ইন দাস দ্য ইউনিট রেট অফ ইচ আইটেম, দ্য কন্ট্রাক্টর ইজ পেইড অন দ্য মেজারমেন্ট অফ দ্য ওয়ার্ক এক্সিকিউটেড অ্যাট দ্য রেটস কোটেড বাই হিম ইন দ্য টেন্ডার। যেটা আমি বললাম, যে রেটটা যে কোট করেছিল কাজ করার পরে সেটাকে মেজারমেন্ট করে তাকে সেভাবে পেমেন্ট করতে হবে। অ্যান্ড ইউজুয়ালি জয়েন্ট মেজারমেন্টস আর টেকেন, এটা আমরা আগেও বলেছি, উই হ্যাভ লার্নড আর্লিয়ার যে হোয়াইল টেকিং মেজারমেন্টস অফ ওয়ার্কস দেয়ার মাস্ট বি প্রেজেন্স অফ বোথ দ্য পার্টিস, দ্যাট মিনস কন্ট্রাক্টর অ্যাজ ওয়েল অ্যাজ ডিপার্টমেন্ট অথরাইজড পার্সন। ওকে, or the representatives, and then the bills are prepared and submitted every month for passing and payment. Okay, now some advantages of this kind of contract. This is a balanced method of execution and charges for extra works are minimized, and the contractor is paid as per the actual measurement, that is quantities executed. This is fair for both the parties, contractor এবং ডিপার্টমেন্ট যেই হোক না কেন, দুজনেই কিন্তু যতটুকু কাজ করেছো তার পেমেন্ট কিন্তু তাকে দেওয়া হচ্ছে মেজারমেন্ট করার পরে। ওকে, দিস ইজ নো রিস্ক ফর দ্য কন্ট্রাক্টর অ্যান্ড হেন্স দ্য কোয়ালিটি অফ ওয়ার্ক ইজ অ্যাসিওর্ড। এখানে কিন্তু কোয়ালিটিটাকে অ্যাসিওর করা যায়, যেহেতু কোনো কন্ট্রাক্টর কোনো রিস্ক থাকছে না, কারণ যেটুকু কাজ করছে তার উপর পয়সা পাবে। অ্যান্ড দিস কন্ট্রাক্ট ইজ অলসো ইজ অ্যালোজ এনি এক্সট্রা আইটেমস, এখানে কিন্তু এক্সট্রা আইটেম করার থাকলে সেটা করা যেতে পারে। নাও সাম ডিসঅ্যাডভান্টেজেস, এক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজটা কি, আগে লামসামে যেমন ওনার আগে থেকে জেনে যাচ্ছিল যে আমার এত টাকা খরচা হবে, বাট ইন দিস কেস ওনার ইজ নট শিওর অফ দ্য টোটাল কস্ট অফ ওয়ার্ক টিল দ্য কমপ্লিশন অফ ওয়ার্ক কমপ্লিট হবে, টোটাল মেজারমেন্ট হবে, তারপরে জানতে পারছে কত টাকা তার বিল হয়েছে, তার আগে জানা সম্ভব নয়। ওকে, অ্যান্ড নেক্সট বোথ দ্য ওনার অ্যান্ড দ্য কন্ট্রাক্টর have to appoint staff for taking measurements and to prepare bill, which is a tedious job. এটা রিপ্রেজেন্টেটিভ থাকতেও পারে বা নাও থাকতে পারে, ওরা নিজেরাই প্রেজেন্ট থাকতে পারে। এবার কন্ট্রাক্টর তার আন্ডারে অনেক ইঞ্জিনিয়ার থাকতে পারে বা কোনো এফিসিয়েন্ট লোক থাকতে পারে, তাকে পাঠিয়ে দিল মেজারমেন্টটা তোলার জন্য। ওকে, অ্যান্ড অ্যাজ দ্য কোয়ান্টিটিজ আর লাইকলি টু ভ্যারি, দেয়ার ইজ এ পসিবিলিটি অফ আনব্যালেন্সড টেন্ডার। আনব্যালেন্স মানে কি, কোয়ান্টিটিটা যেহেতু ভ্যারি করছে, সেই জন্য বিভিন্ন লোক বিভিন্ন রকম রেট করতে পারে একই আইটেমের উপরে, সেক্ষেত্রে আনব্যালেন্সড টেন্ডারিংয়ের হওয়ার সম্ভাবনা থাকে। অ্যান্ড দিস কন্ট্রাক্ট ইজ অ্যালাউজ এনি এক্সট্রা আইটেমস। ওকে, এখানে কিন্তু অনেক এক্সট্রা আইটেম করার সম্ভাবনা আছে। অ্যান্ড সুটেবিলিটি,
ইট ইজ সুটেবল ফর অল টাইপস অফ ওয়ার্কস সাচ অ্যাজ বিল্ডিং, রোডস, ব্রিজেস ইটিসি। সব জায়গাতেই কিন্তু এই ধরনের কন্ট্রাক্ট কিন্তু করা হয়। নাও পার্সেন্টেজ রেট কন্ট্রাক্ট, এটাই সবথেকে বেশি চলে। চারিদিকে যে কাজগুলো হয় বা টেন্ডারিং হয়, পার্সেন্টেজ রেটই হয়। ইট ইজ এ মডিফাইড ফর্ম অফ আইটেম রেট কন্ট্রাক্ট। আইটেম রেট কন্ট্রাক্টে যেগুলো ছিল আইটেম কোয়ান্টিটি সেই একইগুলো থাকবে, কিন্তু রেটটা কন্ট্রাক্টররা কী করবে, রেটটা হচ্ছে পার্সেন্টেজে ই করবে, কোট করবে। আমরা এর আগে সেমিস্টার এস্টিমেট পড়েছিলাম। প্রথমে সিরিয়াল নাম্বার ছিল, দেন ডেসক্রিপশন অফ আইটেম ছিল, দেন মেজারমেন্ট ছিল, নম্বর, লেন্থ, ব্রেথ বা হাইট বা ডেপথ, তারপরে কোয়ান্টিটি ছিল, তারপরে রেট ছিল, তারপরে টোটাল অ্যামাউন্ট ছিল। এটাই থাকবে। তাহলে এইখানে টোটাল আমাদের অ্যামাউন্ট যা হবে নিচে টোটাল যোগ করলে দেন কন্ট্রাক্টর কী করবে, ওই টোটাল অ্যামাউন্টের উপরে পার্সেন্টেজের রেট কোড করবে, যে আমি এর থেকে বিলোতে করব, নাকি অ্যাড পার করব, নাকি হায়ারে করব। সেটা কিন্তু কন্ট্রাক্টর তার নিজের মতো করে করবে। ওকে, অ্যান্ড ওই যে পার্সেন্টেজটা ও কোড করলো সেটা কিন্তু সমস্ত আইটেমের ক্ষেত্রে টোটাল বিলের উপরে। তার মানে ও যে আইটেমই করুক, যত মেজারমেন্টই হোক, টোটাল বিলটা করার পরে তখন লাস্টে গিয়ে আমরা অ্যাড করবো যে ও এত পার্সেন্টেজ অ্যাবভ করতে ছিল কাজটা, বা এত পার্সেন্ট বিলে করতে ছিল। যদি বিলে করতে চাই তাহলে আমরা টোটাল অ্যামাউন্ট থেকে অত পার্সেন্টেজ ম্যানেজ করে দেবো, আর যদি অ্যাবভ করতে চাই তাহলে অত পার্সেন্টেজের সঙ্গে আমরা ওই পার্সেন্টেজটা অ্যাড করে দেবো। ওকে, অ্যান্ড অ্যাডিশনাল বেনিফিট বাই দিস form of over the item rate contract is that there is not scope for unbalanced tender। সুতরাং এই ধরনের কাজে কোনো আনব্যালেন্স টেন্ডারিং হওয়ার কোনো সম্ভাবনা নেই। ওকে, আর নেক্সট কস্ট প্লাস পার্সেন্টেজ রেট কন্ট্রাক্ট, সেগুলো কি? ইন দিস টাইপ অফ কন্ট্রাক্ট কস্ট প্লাস পার্সেন্টেজ ব্যাপারটা ভালো করে বোঝ। দ্য কন্ট্রাক্টর ইজ পেইড দ্য অ্যাকচুয়াল কস্ট অফ দ্য ওয়ার্ক প্লাস সার্টেন পার্সেন্টেজ অ্যাজ এ প্রফিট ফর ইজ প্রফেশনাল সার্ভিস। এই কস্ট প্লাস পার্সেন্টেজের কন্ট্রাক্ট মানে হচ্ছে যে আমাদের এস্টিমেটের ভ্যালু ছিল, সেই এস্টিমেটের ভ্যালু টোটালটা তো সে পাবেই, তার সঙ্গে একটা ফিক্সড পার্সেন্টেজ সে পেয়ে যাবে অ্যাজ এ প্রফিট, যেহেতু তার প্রফেশনাল সার্ভিস সে দিয়েছে সেজন্য সে পাবে। ওকে, অ্যান্ড দ্য মোডস অফ ওয়ার্কিং আউট দ্য অ্যাকচুয়াল কস্ট অফ ওয়ার্ক আর টু বি কেয়ারফুলি ডিফাইন্ড ইন দ্য এগ্রিমেন্ট। দ্য ফিজ আর ইউজুয়ালি ফিক্সড অ্যাট সার্টেন পার্সেন্টেজ অফ দ্য কস্ট অফ ওয়ার্ক, and no percentage is paid on the salaries of contractor staff, TA bills, contractors general office expenses, এগুলো কিন্তু দেওয়া হবে না। ওকে, and the contractor has to keep all the records for cost of materials and cost of labors। দুটো আলাদা করে রেকর্ড রাখতে হবে, কত টাকা তোর লেবারে খরচা হয়েছে, কত টাকা তার মেটেরিয়াল খরচা হয়েছে। and the engineer in charge checks the records and recommends for payment। তারপরে টোটালটা দেখার পরে ইঞ্জিনিয়ার ইনচার্জ ইআইসি যে থাকবে সে কিন্তু পেমেন্টের জন্য বলবে। নাও সাম অ্যাডভান্টেজেস অফ দিস টাইপ অফ কন্ট্রাক্ট। দ্য কন্ট্রাক্টর ইজ অ্যাসিওর্ড অফ হিস প্রফিট। কন্ট্রাক্টর জানছি আমি টোটালটাই কাজ করলে এত টাকা তো পাবোই, সঙ্গে এত টাকা আমি এক্সট্রা প্রফিট পাবো। হোয়াট এভার মে বি দ্য সিচুয়েশন বা হোয়াট এভার মে বি দ্য ফ্লাকচুয়েশনস অফ রেটস অফ মেটেরিয়ালস অ্যান্ড লেবার, সো বেটার কোয়ালিটি অফ ওয়ার্ক ইজ অ্যাসিওর্ড। ওকে, আমি অ্যাকচুয়াল যে কাজ করছি তার উপরে পয়সা পাবো। অ্যান্ড ডিসপিউট ডিউ টু এক্সট্রা আইটেমস ইজ এলিমিনেটেড। এক্সট্রা আইটেমস যেমন কাজ করলে তার তেমন বিল হয়ে যাবে, সুতরাং এখানে কোনো সমস্যা নেই ডিসপিউটেড। সুটেবল ফর প্রাইভেট ওয়ার্কস অ্যান্ড সাম ডিসঅ্যাডভান্টেজেস। টোটাল কস্ট অফ ওয়ার্ক ইজ নট নোন টিল দ্য কমপ্লিশন অফ ওয়ার্ক, এটা আগেও ছিল পার্সেন্টেজের কন্ট্রাক্টে। অ্যান্ড দেয়ার ইজ এ পসিবিলিটি অফ ফিক্সিয়াস বিলস প্রিপেয়ার বাই দ্য কন্ট্রাক্টর। হ্যাঁ, একটা সম্ভাবনা থাকে যে বেশি করে বিল তৈরি করে দিলাম, সেটা কেয়ারফুলি দেখতে হবে। নট সুটেবল ফর গভর্নমেন্ট ওয়ার্কস। গভর্নমেন্ট ওয়ার্ক কিন্তু এই ধরনের কাজ চলে না, সেক্ষেত্রে কিন্তু ওই পার্সেন্টেজ রেট কন্ট্রাক্টটা চলবে, যে ও যে পরিমাণ টাকা রেট কোট করেছিল সেই হিসাবে কিন্তু পাবে, ফিক্সড কোনো টাকা পাবে না, গভর্নমেন্টে চলে না এগুলো। নেক্সট কস্ট প্লাস ফিক্সড ফি কন্ট্রাক্ট। এটা অলমোস্ট আগেরটার মতো, কস্ট প্লাস পার্সেন্টেজের কথা ছিল। Contractor is paid the actual cost of work over and above the agreed lump sum amount and is paid to cover his overhead charges and profit। অ্যাকচুয়াল যে খরচা তার সঙ্গে কিছু টাকা এক্সট্রা তাকে দিয়ে দেওয়া হচ্ছে। ওকে, অ্যান্ড দ্য কন্ট্রাক্টার্স রিসিভস এ ফিক্সড ফি রেসপেক্টিভ অফ দ্য কস্ট অফ ওয়ার্ক। কস্ট যাই হোক, ধর 10 লাখ টাকা কাজ থাকলো, সঙ্গে বলে দিলে 10 লাখ টাকা তো তুমি পাচ্ছই, সঙ্গে তোমাকে আমি আরও 50,000 টাকা দিয়ে দেবো, এটা ফিক্সড ফি হয়ে গেল। সাম অ্যাডভান্টেজেস, as a fixed fee is paid to contractor
অ্যান্ড টু কভার হিজ ওভারেজ চার্জেস। ওভারেজ মানে তার এস্টাবলিশমেন্ট যে চার্জগুলো থাকে, তার স্যালারি থাকে, স্টাফদের বা মিশনের তার ভাড়া থাকে, রেন্ট থাকে, প্রফিট, দ্য কন্ট্রাক্টর ট্রাইস টু কমপ্লিট দ্য ওয়ার্ক অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। অ্যান্ড ডিসপিউট ডিউ টু এক্সট্রা আইটেম ইজ এলিমিনেটেড। এখানে এক্সট্রা আইটেমের জন্য কোনো ডিসপিউট রাইজ করার সম্ভাবনা নেই। অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, no incentive for the contractor to carry out the work efficiently and economically and not suitable for government কিন্তু এই ধরনের কাজ কিন্তু চলে না। ওকে, and next cost plus variable fee contract, সেগুলো কীরকম? and this type of contract is contractor will be paid the actual cost of work and the fee will be paid is worked by referring to some sliding scale। মানে ভ্যারিয়েবল মানে হচ্ছে কাজ ভালো করলে ভালো পয়সা, কাজ খারাপ করলে খারাপ পয়সা। and the amount of fees is to be paid varies inversely according to the increase or decrease of the estimated cost agreed first by both the parties। Okay, and thus the higher the actual cost, lower will be the amount of fee and the vice versa। এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। কন্ট্রাক্টর যদি ভালোভাবে কাজ করে এবং খুব তাড়াতাড়ি কাজ করে, সেক্ষেত্রে কিন্তু তাকে বেশি করে পয়সা পেমেন্ট দেওয়া হয়। ওকে, নাও কম্পারিজম বিটুইন আইটেম রেট কন্ট্রাক্ট অ্যান্ড পার্সেন্টেজ রেট কন্ট্রাক্ট, এটা মাঝে মাঝে পরীক্ষাতে আসে কম্পারিজনটা। এতক্ষণ আমরা পড়লাম যেটা আইটেম রেটে কী হচ্ছে, আইটেম রেট কন্ট্রাক্ট, দ্য কন্ট্রাক্টর এগ্রিজ টু ওয়ার্ক অ্যাজ পার দ্য রেটস কোটেড বাই হিম ফর ইচ আইটেম। আর এক্ষেত্রে কি, এক্ষেত্রে হচ্ছে কন্ট্রাক্টর কাজ করছে কী হিসাবে, সার্টেন পার্সেন্টেজ বিলো আর অ্যাবভ দ্য এস্টিমেটেড কস্ট, বা অ্যাট পারও হতে পারে। অ্যান্ড item rate contractor ক্ষেত্রে it is useful when the qualities of work is required and also quantities of work to be executed is not known previously। আগের থেকে জানা থাকছে না, সেই ধরনের কাজে কিন্তু এগুলো করা হয়। অ্যান্ড পার্সেন্টেজ রেট কন্ট্রাক্টে কী হয়, দিস ইজ ইউজফুল ফর দ্য ওয়ার্ক ফর অল নেচার উইথ নো আইটেম ওয়াজ রেটস। ওকে, অ্যান্ড item rate contract কি হচ্ছে, suitable for most of public works executed by government departments, and percentage rate contract suitable for all type of works in government as well as private। and for item rate contract it is difficult to prepare comparative statement। comparative statement মানে হচ্ছে যদি 4টে বা 5টা কোম্পানি একসঙ্গে রেট কোট করে, তাহলে তাকে একটা চার্টের মধ্যে আনতে হয় যে অমুক কোম্পানি অমুক রেট কোট করেছে। কারণ ধর আমাদের একটা কাজের মধ্যে 10টা বা 20টা আইটেম ছিল, তাহলে 20টা আইটেম একটা কন্ট্রাক্টর 20 রকম রেট কোট করবে 20টা আইটেমের জন্য। তাহলে এরকম 4টে কোম্পানি যদি রেট কোট করে, তাহলে সেই চার্টই তৈরি করা যাবে না, এত বড় তার হয়ে যাবে, ভেরি ডিফিকাল্ট টু প্রিপেয়ার কম্পারেটিভ স্টেটমেন্ট। বাট পার্সেন্টেজ কন্ট্রাক্ট ইট ইজ ভেরি ইজি টু প্রিপেয়ার কম্পারেটিভ স্টেটমেন্ট। শুধু আমরা লিখে দেবো অমুক কোম্পানি এত টাকা এস্টিমেটেড ভ্যালু, এত পার্সেন্টেজ বিলো বা অ্যাট পার রেট করেছে। ওকে, অ্যান্ড দেয়ার আর মোর ডিফারেন্স বিটুইন দিস টু। অ্যান্ড ফর আইটেম রেট কন্ট্রাক্ট কী হচ্ছে, in this method contractors are required to quote the rate for individual items of work on schedule of quantities supplied of department। আর lump sum contract কি হচ্ছে, lump sum contract complete work as per plan and specification is carried out by contractor for certain fixed amount as per agreement। আমরা আগে থেকে জেনে যাচ্ছি যে কত টাকা আমাদের লাগবে কাজটা করতে। ওকে, and the payment number 2, and the payment to the contractor is made on the basis of detailed measurements। আইটেম রেট কন্ট্রাক্টর আমরা তো যেভাবে রেট কোড করেছে সেই অনুযায়ী আমরা কাজ হয়ে গেল, সেখানে গিয়ে আমরা মেজারমেন্ট তুললাম, মেজারমেন্ট করে তাকে পেমেন্ট দিলাম। দিস ইজ দ্য প্রসিডিওর। ডিটেল মেজারমেন্ট করে তারপরে ডিফারেন্ট আইটেমের অবশ্যই মেজারমেন্টটা করতে হবে, তারপরে বিলটাকে পেমেন্ট করা হয়। আর লামসামের ক্ষেত্রে কী হয়, আফটার দ্য কমপ্লিশন অফ এ ফিক্সড লামসাম অ্যামাউন্ট ইজ পেইড টু দ্য কন্ট্রাক্টর, and in large projects part payments are made to the contractor at different stages of work on money agreed terms। ওকে, এক্ষেত্রে কোনো মেজারমেন্টের ব্যাপার নেই, আমরা যেমন যেমন যখন পেমেন্ট দরকার সেভাবে পেমেন্ট দিতে পারি। ওকে, অ্যান্ড নেক্সট ইন দিস টাইপ অফ কন্ট্রাক্ট, আইটেম রেট কন্ট্রাক্টের ক্ষেত্রে দ্যার ইজ নো নিড ফর ডিটেল ড্রয়িং অ্যাট দ্য টাইম অফ অ্যালোটিং কন্ট্রাক্ট। ওকে, and the detailed drawings can be prepared after the contract is awarded। আমি কন্ট্রাক্টে অ্যাওয়ার্ড হওয়ার পরে ডিটেল ড্রয়িং তৈরি করে আমি ওকে আইটেমই ওজ কল করেছিল, পরে আমি কোয়ান্টিটি যাই হোক না কেন, ও আইটেমটা তো আগে জানার দরকার নেই টোটাল কতগুলো আছে বা কী বৃত্তান্ত ড্রয়িং, ও এই আইটেমটা কাজ করবে, তারপরে আমরা ড্রয়িং দিয়ে দেবো ওকে, এইভাবে তুমি কাজ করো।
আর লামসামের ক্ষেত্রে কি হচ্ছে, there is a need for detailed drawing at the time of allotting contract. Okay, and next, it is suitable for large work. The item rate contract is most commonly used for all type of engineering works financed by public or government bodies. A lump sum contract ক্ষেত্রে কি হচ্ছে, this type of contract is suitable for small works, ছোট কাজের জন্য ঠিক আছে, বা রিপেয়ার কাজের জন্য ঠিক আছে। And next, applicable for all government works, and lump sum contract is not applicable for government works, and comparative statement is required. A lump sum এর ক্ষেত্রে comparative statement is not required. Okay. নেক্সট লেবার কন্ট্রাক্ট। এবার দ্য গভর্নমেন্টের কাজে সবসময় যে উইথ মেটেরিয়াল কন্ট্রাক্টর কাজ করবে তা নয়, কখনো কখনো ডিপার্টমেন্ট মেটেরিয়াল দিচ্ছে আর কখনো কখনো শুধুমাত্র লেবার হায়ার করা হচ্ছে। দিস টাইপ অফ কন্ট্রাক্ট ইজ নোন অ্যাজ লেবার কন্ট্রাক্ট। ইন দিস কেস কন্ট্রাক্টর কোটস রেটস ফর অল দ্য আইটেমস অফ ওয়ার্কস অনলি ফর দ্য লেবার ওয়ার্ক এক্সক্লুডিং দ্য মেটেরিয়ালস হুইচ আর সাপ্লাইড বাই দ্য ডিপার্টমেন্ট ফ্রি অফ কস্ট। ডিপার্টমেন্ট টোটাল মেটেরিয়াল দেবে আর কন্ট্রাক্টর শুধু লেবারগুলো দেবে, এইভাবে কিন্তু কাজকর্ম করা হয়। ওকে, অ্যান্ড দ্য কন্ট্রাক্টর হ্যাজ টু মেক হিজ ওন অ্যারেঞ্জমেন্ট ফর দ্য সাপ্লাই অফ অল টুলস, প্লান্টস, সেন্টারিং মেটেরিয়ালস অ্যান্ড scaffolding etc. required for the work, and the owners has to keep a close watch on the consumption of materials as the contractor is least bothered about the wastage of material. যেহেতু ডিপার্টমেন্ট সাপ্লাই করছে মেটেরিয়াল, সেক্ষেত্রে কিন্তু কন্ট্রাক্টর এক্ষেত্রে মাথায় রাখবে না যে তার কত কি খরচা হচ্ছে না হচ্ছে। ওকে, and next, this method is very popular as the materials are supplied by the owner or the department. Okay, that's why this is very popular type of contract, and the contractor is not affected by the fluctuations of rates of materials in the market. মার্কেটের রেট যাই হোক, কারণ যেহেতু মেটেরিয়ালটা ডিপার্টমেন্ট দিচ্ছে তাতে ওর মাথা ব্যথার বিষয় নয় যে সিমেন্টের দাম বাড়লো না পাথরের দাম বাড়লো, সেটাও যায় কিছু আসে না। অ্যান্ড সো দ্য কোয়ালিটি অফ ওয়ার্ক ইজ অ্যাসিওর্ড। যেহেতু ডিপার্টমেন্ট সাপ্লাই করছে সেহেতু কম মেটেরিয়াল দিয়ে কাজ করা বা কম সিমেন্ট দিয়ে কাজ করার প্রবণতা থাকবে না কন্ট্রাক্টরদের। ওকে, অ্যান্ড দিস টাইপ অফ কন্ট্রাক্ট ইজ সুটেবল ফর ওয়ার দ্য ওনার can buy large quantities of materials for favorable rates. Okay, and next, demolition contract. What is that? In this type of contract, the owner invites the tender for demolition of an existing structure. Demolition মানে ভেঙে ফেলা, যে কোনো এক্সিস্টিং স্ট্রাকচারকে ভেঙে ফেলার জন্য এই ধরনের কন্ট্রাক্ট করা হয়, সো দ্যাট দ্য ল্যান্ড অন হুইচ সাচ স্ট্রাকচার ইজ স্ট্যান্ডিং ক্যান বি ডেভেলপড ইন বেস্ট লোকেটিভ ফর্ম। যা একটা পুরোনো বিল্ডিং রয়েছে সেখানে ভেঙে দিলে সেখানে মনে করো আরও সুন্দর করে ফ্ল্যাট তৈরি করা যাবে, সেই ধরনের কাজের জন্য এই ডেমোলিশনটা করা হয়। And there is no construction activity, and the successful tenderer has to take away the material of the old building to hand over the site in the form of an open plot of the land. এক্ষেত্রে কি করা হয়, বিল্ডিংটা ভেঙে পুরো একদম ডেমোলিশ করে দিয়ে মেটেরিয়ালগুলো ওখান থেকে শিফট করিয়ে দিয়ে পুরো ভ্যাকান্ট ল্যান্ডটা দিতে হবে। ওকে, and in the demolition contract, the contract is given to the contractor quoting the highest amount, not the lowest amount. ওকে, ডেমোলিশনের ক্ষেত্রে যেটা দেওয়া হয়, রেট কোডটা হাইয়েস্ট যে কোড করবে তাকে দেওয়া হবে। ওকে, এবং অবশ্যই উইথ দ্য কনসেন্ট অফ ডিপার্টমেন্ট। তুমি এমন একটা রেট কোড করে দিলে সেখানে অ্যাকসেপ্ট করার মতো হলোই না, সেক্ষেত্রে কিন্তু দেওয়া যাবে না। তার মানে demolition contract, the contract is given to the contractor quoting the highest amount, not the lowest amount, and the owner should take the entire amount from the contractor handling the over the building to him for demolition. Okay, and next, the contractor should be asked to take out insurance policy for laborers. লেবারদের পুরো জীবন বীমা তার থাকতে হবে, যেহেতু কোনো রিস্ক যদি ইনভলভ থাকে সেক্ষেত্রে কিন্তু লেবারদের এটাকে লাইফ ইন্স্যুরেন্স কিন্তু করতে হবে। অ্যান্ড টু কিপ দ্য ওনার ফ্রি ফ্রম অল সাচ ক্লেমস, মানে যে বাড়িটা কাজ করাচ্ছে পরবর্তীকালে বলতে পারবে না যে আপনার বাড়িতে কাজ করতে এসে আপনি মারা গেছে, আপনি পেমেন্ট দিন। তাহলে কন্ট্রাক্টরকে আগে অ্যাসিওর করতে হবে যে লাইফ রিস্ক থাকতে পারে যে কোনো কাজ করতে গেলে। ওকে, তার জন্য সে কন্ট্রাক্টর বুঝবে, সেখানে কিন্তু ওনার কিন্তু কিছু দেবে না। ওকে,
And today students, up to this, because there are or few type of contacts left, so we'll discuss in my next video. Today up to this, and thank you students, thank you for watching my video.